অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার হওয়ার ঠিক 1 মাসের মাথায় কিভাবে জেল থেকে বেরিয়ে এলেন এক দুর্ধর্ষ সন্ত্রাসী, তাও আবার সাধারণ কোনো মামলা নয়, রীতিমতো ডাকাতি আর অবৈধ অস্ত্র রাখার মামলা। আর জেল থেকে বের হয়ে সোজা গুলি চালালেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির মাথায়। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, হামলার মাত্র কয়েকদিন আগেই এই খুনিকে দেখা গিয়েছিল খোদ ওসমান হাদির পাশে বসে থাকতে। এক অবিশ্বাস্য ঘটনা। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর চক্রান্তের ব্লুপ্রিন্ট। কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে জামিন পেল এই নামধারী ছাত্রলীগ নেতা ফয়সালকে। মাসুদ ওরফে দাউদ খান এবং ওসমান হাদির সেই ভবিষ্যৎবাণী যা তিনি হামলার ঠিক 1 মাস আগেই করেছিলেন, কিভাবে অক্ষরে অক্ষরে মিলে গেল। পুরো ঘটনা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। গত 13 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের ঠিক পরপরই রাজধানীর বিজয়নগর এলাকা কেঁপে ওঠে গুলির শব্দে। টার্গেট সমন্বয়ক ওসমান হাদি। মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা কোনো কথাবার্তা ছাড়াই সোজা গুলি চালায়। গুলিটি হাদির বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। কিন্তু এই ঘটনা কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পিছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র, যা শুনলে আপনি শিউরে উঠবেন। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, সন্ত্রাসীরা 3টি মোটরসাইকেলে এসেছিল। তাদের মূল লক্ষ্যই ছিল ওসমান হাদিকে শেষ করে দেওয়া। গুলি করার পর তারা দ্রুত পালিয়ে যায়, কিন্তু পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। প্রযুক্তির কল্যাণে এবং অনুসন্ধানে সাংবাদিকদের তৎপরতায় বেরিয়ে এসেছে হামলাকারীরা আসল পরিচয়। আর এই পরিচয় জানার পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সারা দেশে। হামলাকারী হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তার নাম ফয়সাল করিম মাসুদ। তবে অপরাধ জগতে তিনি দাউদ বিন ফয়সাল বা দাউদ খান নামেই বেশি পরিচিত। কিন্তু কে এই দাউদ খান? তার রাজনৈতিক পরিচয় শুনলে আপনার চোখ কপালে উঠবে। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে বোমা খাটান ও কিছু তথ্য প্রকাশ করেছেন। জানা গেছে এই ফয়সাল করিম মাসুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। কিন্তু চমকের এখানেই শেষ নয়। জুলকারনাইন সায়ের দাবি করেছেন, এই দাউদ খান হলেন জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অত্যন্ত বিশ্বস্ত কাছের লোক। অর্থাৎ ক্ষমতার একদম উচ্চ পর্যায়ের সাথে ছিল তার সরাসরি ওঠা বসা। এমন হাই প্রোফাইল কানেকশন যারা আছে, তাদের দাপট যে কতটা হতে পারে তা সহজেই অনুমান করা যায়। এখন প্রশ্ন হলো, এই ফয়সাল বা দাউদ খান কি শুধু একজন রাজনৈতিক কর্মী? একদমই না। তার অপরাধের রেকর্ড ঘাটলে দেখা যায় এক ভয়ঙ্কর চিত্র। গত 8 নভেম্বর 2024-এ দাউদ খানকে র্যাব গ্রেফতার করেছিল। কেন জানেন? ঢাকার আদাবরের একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে 17 লাখ টাকা লুটের ঘটনায়। সেদিন তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি। র্যাবের হাতে হাতকড়া পড়ার সেই ছবি এখন ইন্টারনেটে ভাসছে। এখন আপনার মনে এবং সারা দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অস্ত্রসহ গ্রেফতার হওয়া একজন দাগী আসামি, যার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে, সে কিভাবে মাত্র 1 মাসের মধ্যে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এলো? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থার ফাঁক ফোকর দিয়ে এমন একজন বিপজ্জনক সন্ত্রাসী কিভাবে সমাজে ফিরে এলো, তাও আবার নির্বাচনের বাধা, রাজনীতির এমন উত্তপ্ত সময়ে? জুলকারনাইন সায়ের তার পোস্টে সরাসরি প্রশ্ন তুলেছেন, এই ছেলে জামিন পেল কিভাবে? এই প্রশ্নের উত্তর কি প্রশাসন দিতে পারবে, নাকি অদৃশ্য কোনো শক্তি ছাড়াই এই ফাইল ধামাচাপা পড়ে গিয়েছে? এই ঘটনার সবচেয়ে রোমহর্ষক দিকটি হল ইনফিল্ট্রেশন বা দলের ভিতরে ঢুকে যাওয়া। হাদির উপর হামলার পর আমার দেশ পত্রিকার কাছে বেশ কিছু ছবি এসেছে, যা দেখলে আপনি কার ওপর বিশ্বাস রাখতে ভয় পাবেন। হামলার মাত্র 4 দিন আগে, অর্থাৎ 9 ডিসেম্বর, ইনকিলাব কালচারাল সেন্টারে একটি অনুষ্ঠানে ওসমান হাদি উপস্থিত ছিলেন। আর সেই অনুষ্ঠানে হাদির ঠিক পাশে চেয়ারে বসে থাকতে দেখা গেছে এই খুনি দাউদ খানকে। চিন্তা করতে পারেন, যে লোকটা 4 দিন পর আপনার মাথায় গুলি করবে, সে আপনার পাশে বসে আপনার কথা শুনছে, হয়তো আপনার সাথে হাত মেলাচ্ছে। একেই কি বলে ধরি মাছ না ছুঁই পানি? নাকি এটি ছিল রেকি করার অংশ?
খুনি দাউদ খান সেদিন ক্লাব সেন্টারে গিয়েছিলেন পরিস্থিতি বুঝতে, হাদির মুভমেন্ট ট্র্যাক করতে। অথচ কেউ তাকে চিনতে পারেনি, বা চিনলেও কেউ হয়তো ভাবেনি যে ছাত্রলীগের সাবেক নেতা ছদ্মবেশে তাদের মাঝে উত পেতে আছে। জুলকারনাইন সায়ের তার পোস্টে এই ছবিগুলো শেয়ার করে নিশ্চিত করেছেন যে ওই দিন হাদির পাশে বসে থাকা চশমা পরা যুবকটি হল ফয়সাল করিম মাসুদ। এটি প্রমাণ করে যে এই হামলা কোনো ঝোঁকের মাথায় করা কাজ নয়, এটি ছিল ঠান্ডা মাথায় দীর্ঘদিনের পরিকল্পনার ফসল। তারা জানত হাদি কোথায় থাকে, কখন কোথায় যাবে এবং কিভাবে তাকে মারা সম্ভব হবে। এবার আসা যাক ওসমান হাদির সেই রোমহর্ষক ভবিষ্যৎবাণীর কথায়। হামলার ঠিক 1 মাস আগে, গত 13 নভেম্বর গভীর রাতে ওসমান হাদি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসটি এখন পড়লে মনে হবে তিনি নিজের মৃত্যু পরোয়ানা নিজে হাতে লিখেছিলেন। তিনি লিখেছিলেন, গত 3 ঘণ্টায় আমার নাম্বারে লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। হাদি আরও লিখেছেন, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তাকে হুমকি দেওয়া হয়েছিল যে তার বাড়িতে আগুন দেওয়া হবে, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করা হবে এবং তাকে হত্যা করা হবে। তিনি স্পষ্টভাবে লিখেছিলেন, ইনসাফ এর এই লড়াই হতে আমি এক চুলও নড়ব না ইনশাআল্লাহ। এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবদার জন্মেছে দেশে। এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জামিনে আল্লাহর লক্ষ হাদি তৈরি করে দেবেন। তাদের এই কথাগুলো আজ কতটা সত্য প্রমাণিত হল। তিনি জানতেন তাকে মারা হতে পারে, তবুও তিনি পিছু হটেননি। কিন্তু আমাদের প্রশ্ন হল, তিনি যখন প্রকাশ্যে লিখলেন যে তাকে বিদেশি নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে নজরদারিতে রাখা হচ্ছে, তখন আইন শৃঙ্খলা বাহিনী তাকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছিল? নাকি তাদের নীরবতাই সন্ত্রাসীদের সাহস বাড়িয়ে দিয়েছে? শুক্রবার জুমার নামাজের পর হাদি ও তার সহযোদ্ধারা মসজিদে লিফলেট বিতরণ করছিলেন। তাদের পরিকল্পনা ছিল এরপর সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দুপুরের খাবার খাবেন, কিন্তু সেই খাবার আর খাওয়া হলো না। তার আগেই সন্ত্রাসীদের বুলেট বিদ্ধ করল তাকে। ডাক্তাররা জানিয়েছে ওসমান হাতের অবস্থা অত্যন্ত সংকট। অন্য গুলিটি তার মস্তিষ্কে এমন জায়গায় গিয়েছে যে ব্রেইন স্টেম, মস্তিষ্কের কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ম্যাসিভ ব্রেইন ইনজুরি। এই ব্রেইন স্টেম আমাদের শ্বাস-প্রশ্বাস এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, ফলে তার বেঁচে থাকাটাই এখন এক অলৌকিক ব্যাপার। আগামী 48 ঘণ্টা তার জন্য খুবই ক্রিটিক্যাল। এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে তিনি এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনার একদিন পার হয়ে গেছে, অথচ এখনও প্রশাসন এই আসামিকে ধরতে পারেনি। পুলিশ বলছে এটা হিট অ্যান্ড রান কেস। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপি জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুল রহমান জানিয়েছেন তারা ফুটেজ বিশ্লেষণ করছেন। কিন্তু সাধারণ মানুষের মনে সংশয় কাটছে না, কারণ যে আসামি অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর 1 মাসে জামিন পায়, তাকেই কি পুলিশ এবার ধরে রাখতে পারবে? নাকি আবার কোনো অদৃশ্য হাতের ইশারায় সে বেরিয়ে যাবে? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার শেকড় কতটা গভীরে। একজন সাবেক ছাত্রলীগ নেতা, যিনি শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ, তিনি অস্ত্র মামলায় গ্রেফতার হয়েও কিভাবে জেলের বাইরে ঘুরে বেড়ান এবং বাইরে এসে কিভাবে আন্দোলনের নেতাদের টার্গেট করেন? এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি দেশকে অস্থিতিশীল করার কোনো বড় চক্রান্তের অংশ? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। আমরা জানতে চাই কোন জাদু বলে ফয়সাল করিম মাসুদ জামিন পেলেন, কারা তাকে জামিন পেতে সহায়তা করল এবং কারা তাকে নির্দেশ দিল ওসমান হাদির ওপর গুলি চালানোর। প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা কাদের সহায়তায় এই সন্ত্রাসীরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে? তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। প্রদর্শক প্রমাণাদির এই মর্মান্তিক পরিণতি এবং দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই হামলার বিচার হবে, নাকি এটিও হারিয়ে যাবে কালের গর্ভে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেশ ও দেশের বাইরের সকল ষড়যন্ত্র ও রাজনৈতিক বিশ্লেষণ এবং ব্রেকিং নিউজ সবার আগে পেতে খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।